ওয়েলকাম টু মাই টেক ইনফর্ম চ্যানেল। আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি টুলস নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা মন দিয়ে দেখো, আমি ডেসক্রাইবও করছি তার সাথে সাথে। প্রথম প্রশ্ন দেখো, হুইচ চিজেল ইজ ইউজড ফর সেপারেটিং মেটাল আফটার চেন ড্রিলিং। তো দেখো এখানে কোন চিজেলটা, নিচের কোন চিজেলটা কিন্তু ইউজ করা হয় আফটার চেন ড্রিলিং করার পরে মেটাল সেপারেটিং করার জন্য কোন ধরনের চিজেলটা ইউজ করা হয়। তো এখানে দেখো অপশান রয়েছে ফ্ল্যাট চিজেল, ওয়েব চিজেল, ক্রস কাট চিজেল অ্যান্ড হাফ রাউন্ড নোজ চিজেল। তো এখানে রাইট অপশান হবে ওয়েব চিজেল। তো বুঝতেই পারছো, এই ধরো একটা জব, এই জবের উপরে আমরা ধরো বলছি ভিতর থেকে এই মেটালটাকে আমরা আউট করতে চাইছি, অর্থাৎ এখানে একটা গ্যাপ করতে চাইছি। তো তখন কি করব, এইখানে চেন ড্রিল করতে হবে, এই সমস্ত জায়গাগুলোতে চেন ড্রিল করতে হবে এবং তারপরে এই দুটো ড্রিলের মধ্যে যতটুকু মেটাল থাকবে সেটাকে আমরা বের করার জন্য এই ওয়েব চিজেল কিন্তু ইউজ করতে পারি। নেক্সট দেখো প্রশ্ন, হুইচ পিচ অফ হ্যান্ড হ্যাকশো ব্লেড দ্য টিথস আর স্ট্রাগেট। দেখো এখানে বলছে যে হুইচ পিচ অফ হ্যান্ড হ্যাকশো ব্লেড দ্য টিথস আর স্ট্যাগেট। তো এখানে আমরা পড়েছিলাম যে হ্যাকশো ব্লেডের যে পিচগুলো রয়েছে, কোরাস, মিডিয়াম এবং ফাইন। যেখানে কোরাসে ছিল 1.8, মিডিয়ামে ছিল 1.4 থেকে 1 মিলিমিটার, তারপরে যেটা ফাইন ছিল 0.8 মিলিমিটার। তো এই রকম 3 ধরনের কিন্তু আমরা পিচ দেখেছিলাম। তো কোন ধরনের, এখানে বলছে কোন ধরনের পিচটা স্ট্যাগেট ফর্মে ইউজ করা হয়। স্ট্যাগেট ফর্ম বলতে ব্লেডের টিথগুলো থাকবে এই রকম, অর্থাৎ এখানে কিন্তু এই কোন হয়ে থাকবে। আর আরেকটা ছিল ওয়েব ফর্ম, সেটা কিন্তু এই রকমভাবে থাকে, অর্থাৎ এখানে কিন্তু একটা ওয়েব ঢেউ মতো করা। এই যে কোনগুলো দেখো, এখানের কোনগুলো কিন্তু একদম শার্প, আর এখানে দেখো একটু ঢেউ করানো। তো এইটাকে বলছে ওয়েব ফর্ম, এটাকে বলছে স্ট্যাগেট ফর্ম। তো এই স্ট্যাগেট ফর্মে যে টিথ করা থাকে সেটা কিন্তু মোর দ্যান 1 মিলিমিটার। যে পিচগুলো যদি মোর দ্যান 1 মিলিমিটার হয় সেই রকম ব্লেডে কিন্তু স্ট্যাগেট ফর্ম থাকে। স্ট্যাগেট ফর্মের একটা অ্যাডভান্টেজ কী আছে, এখানে চিপ ক্লিয়ারেন্স কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য কিন্তু এই যখন আমরা 1 মিলিমিটার বেশি পিচ করব তখন চিপ ক্লিয়ারেন্সটা ভালো হবে এবং আমরা ইজিলি কিন্তু কাটতে পারবো। তো নেক্সট প্রশ্ন দেখো, হুইচ মেটাল ইজ কাট বাই চিজেল অফ 55 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল। দেখো অপশান আছে ব্রাশ, কপার, মাইল্ড স্টিল এবং হাই কার্বন। তো এখানে এই চারটের মধ্যে 55 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল দিয়ে চিজেলের 55 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল দিয়ে কোন মেটালটা কাটা হয়। দেখো এখানে মাইল্ড স্টিল কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো মাইল্ড স্টিলের কিন্তু 55 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ পিচ অফ ব্লেড ইজ ইউজড ফর হ্যাকশোয়িং থিন টিউব। অর্থাৎ থিন টিউব যখন আমরা কোনো কাটিং করব থিন টিউব, তো সেই থিন টিউব কাটতে গেলে কোন রকমের পিচ আমরা ইউজ করব, 0.8, 1 মিলিমিটার, 1.4 না 1.8। তো এখানে কিন্তু রাইট অপশন হবে 0.80 মিলিমিটার। এইটা কিন্তু এই যে 0.8 মিলিমিটার অর্থাৎ ফাইন পিচের যে ব্লেডটা, সেটা দিয়ে কিন্তু আমরা এই থিন টিউবসকে হ্যাকশোয়িং করতে পারি। এছাড়া যেটা বলে দিই, 1.8 মিলিমিটারের যে পিচ অর্থাৎ যেটা কোরাস পিচ, সেটা দিয়ে কিন্তু আমরা ব্রাশ, ব্রোঞ্জ, এইগুলো কাটতে পারি। 1.4 মিলিমিটার এটা দিয়ে কিন্তু আমরা কাটতে পারি হাই কার্বন স্টিল, হাই স্পিড স্টিল, এইগুলো করতে পারি। 1 মিলিমিটার দিয়ে কিন্তু আমরা করতে পারি আয়রন টিউবস বা ব্রাশ টিউবস, এই সমস্ত জিনিসগুলো কাটতে পারি। আর যেটা 0.8, এটা তো বললাম থিন টিউবস বা শিট মেটাল, এই রকমের কোনো জিনিস কাটতে কিন্তু ইউজ করতে পারি। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ পিচ অফ ব্লেডস ইজ ইউজড ফর কাটিং ব্রোঞ্জ, ব্রাশ অ্যান্ড কাস্ট আয়রন। তো একটু আগেই বললাম ব্রাশ, ব্রোঞ্জ এবং কাস্ট আয়রন কাটার জন্য কোন রকমের পিচ আমরা ব্যবহার করব। তো দেখো এখানে কিন্তু রাইট অপশন হবে 1.80 মিলিমিটার। নেক্সট প্রশ্ন দেখো, হাউ দ্য হ্যাকশো ব্লেড আর স্পেসিফাইড।
এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে, সেই চারটে অপশনের মধ্যে হ্যাকশো ব্লেডকে স্পেসিফাইড করা হয় কোনটা দিয়ে? লেন্থ উইথ পিচ, নাকি পিচ টাইপ মেটেরিয়ালস, উইথ লেন্থ থিকনেস, নাকি লেন্থ পিচ অ্যান্ড টাইপস অফ মেটেরিয়ালস। তো রাইট অপশন হবে কিন্তু লেন্থ পিচ টাইপস অফ মেটেরিয়ালস। এই তিনটে দিয়ে কিন্তু হ্যাকশো ব্লেডকে স্পেসিফাইড করা হয়। তো বন্ধুরা, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টস করো। যদি কিছু তোমাদের সমস্যা থাকে কমেন্টস করতে পারো। চলো নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড লেন্থ অফ হ্যান্ড হ্যাকশো ব্লেড? তো হ্যান্ড হ্যাকশো ব্লেডের স্ট্যান্ডার্ড লেন্থ কী আছে দেখো। তো আমরা প্রত্যেকেই জানি, দেখো 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার কিন্তু এই হ্যাকশো ব্লেডের স্ট্যান্ডার্ড লেন্থ থাকে। তারপর দেখো নেক্সট, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ মাইক্রোমিটার? মাইক্রোমিটার কোন ধরনের প্রিন্সিপালে কাজ করে? স্লাইডিং, স্ক্রু অ্যান্ড নাট, রেক অ্যান্ড পিনিয়ন, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল। তো এইখানে রাইট অপশান হবে স্ক্রু অ্যান্ড নাট। স্ক্রু অ্যান্ড নাট কেন বলছি দেখো, এই যে স্লিপ এবং যেটা ব্যারেল স্লিপ থাকে এবং থিম্বেল যেটা থাকে, সেখানে তোমরা দেখবে যে ওর মধ্য দিয়ে যে স্পিন্ডিলটা পাস করে গেছে, হ্যাঁ, ওটা কিন্তু একটা নাটের মধ্য দিয়ে পাস করে গেছে। স্লিভের একদম মুখেই থাকে নাটটা, তোর মধ্য দিয়েই কিন্তু পাস করে গেছে স্পিন্ডেলটা, এবং এই যে স্পিন্ডেলটা সেটা কিন্তু থিম্বেলের সঙ্গে একদম অ্যাটাচ থাকে। তো যখন থিম্বেলটা আমরা ঘোরাই তখন স্পিন্ডেলটা কিন্তু এই নাটের মধ্য দিয়ে সামনের দিকে পাস করে। ওকে, সেই জন্য এটা স্ক্রু অ্যান্ড নাট প্রিন্সিপাল বলা হয় মাইক্রোমিটারটাকে। বন্ধুরা দেখো, এই যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এইরকম ধরনের প্রশ্ন হয়। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এবং তার সাথে সাথে প্রশ্নগুলোর প্রতিটা অপশান আমি আলোচনা করছি। তো সুতরাং প্রত্যেকে ভিডিও স্কিপ না করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। নেক্সট দেখো প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজ অফ র্যাচেট স্টপ ইন মাইক্রোমিটার? মাইক্রোমিটারের র্যাচেট স্টপটা কী কাজে ইউজ করা হয়? যেটা তোমরা একবারে দেখতেই পাবে যে একেবারে যেটা থিম্বেলের পিছনে লাগানো থাকে একটা নব টাইপে, তো ওটা কী কাজে ইউজ করা হয়? অ্যাডজাস্ট জিরো এরর, লক দ্য স্পিন্ডিল, কন্ট্রোল দ্য প্রেশার, হোল্ড দ্য ওয়ার্কপিস। তো প্রথম অপশান দেখো অ্যাডজাস্ট জিরো এরর। এই অ্যাডজাস্ট জিরো এরর করতে গেলে দেখবে তোমরা মাইক্রোমিটারের যে ইউ ফ্রেমটা থাকে এখানে দেখবে অ্যানভিল লাগানো থাকে, এবং এই অ্যানভিলের জাস্ট পিছনের দিকে দেখবে একটা স্লট কাটা থাকে। এই যে এখানে জাস্ট একটা স্লট কাটা থাকবে, এবং এই স্লটে আমরা স্ক্রু ড্রাইভার লাগিয়ে কিন্তু ঘুরিয়ে এটাকে আমরা একটু ঢুকিয়ে দিতে পারি, মানে এই সাইডে বেরিয়ে দিতে পারি বা একটু কমাতে পারি। তো এইটা কিন্তু আমরা জিরো অ্যাডজাস্টমেন্টের জন্য ইউজ করি। লক দ্য স্পিন্ডিল, তো এখানে একটা স্পিন্ডেল থাকে, লক থাকে, লকিং স্ক্রু থাকে স্পিন্ডেলটাকে লক করার জন্য এরকম জায়গায়। কন্ট্রোল দ্য প্রেশার, 3 নম্বর যে অপশানটা কন্ট্রোল দ্য প্রেশার, এটাই কিন্তু র্যাচেট স্টপের কাজ। যখন আমরা কোনো কিছু মেজার করি তখন কি হয়, এই যে স্পিন্ডেলটা যখন সামনের দিকে এগিয়ে আসে অর্থাৎ থিম্বেলটা রোটেট করানোর ফলে, তো তখন কিন্তু দেখা গেল যে জবের যে ফেসের উপরে কিন্তু প্রেশার পড়তেই পারে ম্যাক্সিমাম, কিন্তু বা আমরা ঘোরাতে ঘোরাতে কিন্তু বেশি প্রেশার পড়ে যেতেই পারে। তো সেই কারণেই কিন্তু যে যাতে একদম প্রপার প্রেশার পড়ে জবের উপরে অ্যানভিল এবং স্পিন্ডিলের, তো সেই জন্য কিন্তু এই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য থিম্বেলের পিছনে যে র্যাচেট স্টপ থাকে সেটা কিন্তু আমরা ইউজ করি। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ পার্ট অফ কম্বিনেশন সেট ইজ ইউজড ফর চেকিং অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি অনলি? তো প্রত্যেকেই তোমরা দেখেছো কম্বিনেশন সেটের 3টি পার্ট থাকে। দেখো, সে একটা রুল তো থাকে, যেটা একটা স্কেল মানে স্টিল রুল যেমনটা হয় এইরকম। তারপর দেখো একটা সেন্টার হেড থাকে, কীরকম এইরকম এইখানে থাকে, যেটাকে কি কাজে লাগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেজার করতে, অথবা যে কোনো সিলিন্ড্রিক্যাল জবের ক্ষেত্রে সেন্টার ডিটেক্ট করার জন্য কাজে লাগে। 2 নম্বর এই সি অপশান দেখো স্কোয়ার হেডটা দেখবে এই সাইডে থাকে স্কোয়ার হেড, দেখবে এইরকমভাবে থাকে স্কোয়ার হেডটা। স্কোয়ার হেডটা দেখবে এইরকম বরাবর থাকে স্কোয়ার হেড। আর একটা থাকে প্রোটেক্টর হেড, যেটা এইখানে রাউন্ড আকারে থাকে, একটা সার্কুলার স্কেল থাকে।
তো এই যে তিনটে মেন যে চারটে পার্ট রুল থাকে, একটা সেন্টার হেড থাকে, একটা স্কোয়ার হেড থাকে এবং প্রোটেক্টর হেড থাকে। তো এখানে বলছে কি 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেকিংয়ের জন্য কোনটা ইউজ করা হয়। দেখো এখানে সেন্টার হেডের কথা বললাম শুধুমাত্র 90 ডিগ্রি, এখানে দেখো 90 ডিগ্রি বলতে দেখো এইটা, এই দেখো স্কেলের সঙ্গে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, আর একটা দেখো এইটা দেখো স্কেলের সঙ্গে একটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল চেকিং হচ্ছে। তো সেই জন্য এখানে অপশন রাইট হবে কি স্কোয়ার হেড। চলো নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড মার্ক লেআউট অন দ্য জব। অর্থাৎ জবের উপরে আমরা লেআউট করার জন্য নিচের কোনটি ইউজ করতে পারি। ডেপথ মাইক্রোমিটার, ভার্নিয়ার ডেপথ গেজ, ভার্নিয়ার হাইট গেজ, না মার্কিং ব্লক। তো দেখো জবের উপরে যখন লেআউট করবো, অর্থাৎ ওটা তো সারফেস প্লেটের উপর জবটাকে বসাবো, এটা ধরো সারফেস প্লেট, হাই ফিনিশ একটা সারফেস প্লেট। তো এইখানে অ্যাঙ্গেল প্লেট থাকবে, এখানে কি থাকবে অ্যাঙ্গেল প্লেট থাকবে। অ্যাঙ্গেল প্লেটের গায়ে আমরা জবটাকে সাপোর্ট দেব, যে জবটার উপরে আমরা লেআউট করব জবটাকে সাপোর্ট দেব কি দিয়ে, মার্কিং মিডিয়া লাগিয়ে। তারপরে কি করব, এই সারফেস প্লেটের উপরে ভার্নিয়ার হাইট গেজ বসায়। ভার্নিয়ার হাইট গেজের যে স্ক্রাইবার থাকে, বেন্ড এবং স্ট্রেট স্ক্রাইবার থাকে, তো এই স্ক্রাইবার দিয়ে কিন্তু স্ক্রাইবারটাকে আমরা স্কেল বরাবর উপরের দিকে তুললাম, যতটা আমাদের মেজারমেন্ট দরকার, যেরকম লেআউট দরকার, যেমনটা ড্রয়িংয়ে দেওয়া আছে, তো সেই রকমভাবে আমরা স্ক্রাইবারটাকে তুলে কি করছি না, হাইট গেজটা এই যে স্ক্রাইবার দিয়ে জবের উপরে দাগ টানছি। তো এই যে লেআউট করছি সেটা কিসের সাহায্যে করছি, দেখো এখানে অপশান দেওয়া আছে ভার্নিয়ার হাইট গেজ। তো এখানে ভার্নিয়ার হাইট গেজ হবে রাইট অপশান। তোমরা প্রত্যেকেই ভার্নিয়ার হাইট গেজ দিয়েই করো। নেক্সট দেখো প্রশ্ন, এবং এটাই লাস্ট প্রশ্ন, প্রত্যেকে একটু ভালো করে দেখো। হোয়াট ইজ দ্য নেম অফ ইনস্ট্রুমেন্ট ইউজ টু চেক দ্য ডিপ বোর প্যারাডিজম। বুঝতেই পারছো, অর্থাৎ আমরা কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করি যখন এই রকম ধরো কোন একটা হোল আছে, এরকম এতটা ডেপথ হোল আছে, এই হোলের আমরা বোরটাকে পরিমাপ করব। এই যে এইগুলো পরিমাপ করব। তো এই যে ভিতরে ঢুকিয়ে পরিমাপ করতে হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে, তো সেটাকে পরিমাপ করতে গেলে আমরা কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করব। অ্যাকচুয়ালি এই যে হোলটার যে দুটো ওয়াল নেমে গেছে, এটা তো সার্কেল থাকে, সার্কুলার হোল। তো যাই হোক, এই যে এখানে এর ইন্টারনাল ডায়া কত, বা নিচের দিকে ইন্টারনাল ডায়া ছোটো নাকি বড়, সেটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট মেজার করি। অর্থাৎ প্রথমে আমরা ধরো নিচের দিকে মেজার করলাম, এই ইনস্ট্রুমেন্ট দেখতেই পাচ্ছ, ইনস্ট্রুমেন্টটা প্রথমে নিচের দিকে যায়, এখানে এক রকমের, এখানে ধরো সাপোজ বললাম এখানে 10 মিলিমিটার দেখতে পেয়েছি, তারপরে একটু মাঝখানে তুললাম, এখানেও দেখলাম 10 মিলিমিটার হয়েছে, আবার উপরের দিকে একবার মেজার করলাম, দেখলাম 10 মিলিমিটার। সুতরাং বুঝতেই পারছো যে বোর্ডটাকে আমরা প্যারালিজমভাবে কিন্তু মেজার করছি, অর্থাৎ এই যে দুটো ওয়াল, এই ওয়ালটা তো সার্কুলার ওয়াল, তো এই ওয়ালটাকে আমরা পার্ট বাই পার্ট মেজার করছি। সেটা কি দিয়ে মেজার করছি, এটা মেজার করছি ইনসাইড মাইক্রোমিটার। এখানে যেটা দেখতে পাচ্ছ যে প্রসেসটা দেখানো হচ্ছে সেটা কিন্তু ইনসাইড মাইক্রোমিটার দিয়ে করা হচ্ছে। দেখো নিচের একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে রেঞ্জ দেওয়া আছে 125 থেকে 150। অর্থাৎ একটুখানি বলে দিই যে ইনসাইড মাইক্রোমিটারটা কিন্তু কাজে লাগে ইন্টারনাল কোনো পার্ট মেজার করতে, ইন্টারনাল ডায়া মেজার করতে, বা কোনো ডিপ বোর আছে, সেই ডিপ বোরের ইন্টারনাল ডায়ামিটার মেজার করতে কিন্তু এই ইনসাইড মাইক্রোমিটার ইউজ করছি। যেমনটা দেখতেই পাচ্ছ এখানে ইউজ করছে, ঠিক এইরকম। এটা কিন্তু এই যে রডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা এক্সটেনশন রড। এই রডটার বিভিন্ন মাপ থাকে, অর্থাৎ 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, এইরকম কিন্তু এই এক্সটেনশন রডের মাপ থাকে। এবং কি রকমের আমরা মেজার করব, 25 থেকে 50 মেজার করব নাকি 50 থেকে 75 মেজার করব, সেই মতো কিন্তু এই এক্সটেনশন রডটাকে এই ইনসাইড মাইক্রোমিটারের যে স্লিভ আছে সেই স্লিভের মধ্যে কিন্তু লাগানো হয়।
এবং থিম্বেলটা এইখানে যে থিম্বেল আছে যেমনটা তোমরা মাইক্রোমিটারে দেখেছো, এখানেও কিন্তু থিম্বেল রয়েছে। এই থিম্বেলটাকে ঘোরানোর ফলে থিম্বেলের ঠিক পিছনে যেখানে তোমরা র্যাচেট স্টপ দেখেছিলে, সেই র্যাচেট স্টপের কিন্তু এখানে একটা মেজারিং ফেস থাকে। ইনসাইড মাইক্রোমিটারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, দেখো আমি একটু পরিষ্কার বলে দিই, এইখানে একটা মেজারিং ফেস থাকে আর এই সাইডে একটা মেজারিং ফেস থাকে, এবং থিম্বেলটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে অ্যাডজাস্ট করা হয়। পিছনের যে মেজারিং ফেসটা থাকে, যেখানে র্যাচেট স্টপ থাকে মাইক্রোমিটারের, আউটসাইড মাইক্রোমিটারের, সেখানে কিন্তু আর একটা মেজারিং ফেস থাকে এবং এটাকে বাড়ানো কমানো হয় এই থিম্বেল দিয়ে, এবং সেইভাবে কিন্তু মেজার করা হয়। তো বন্ধুরা, ভিডিও কিন্তু আজকের এই পর্যন্ত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো করে দেখেছো এবং দেখবে, এবং সবটা ভালো করে বুঝতে পারবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করো। প্রত্যেকে ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।